নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। দেখুন, আজকে এমন এক বিতর্ক যাকে নিয়ে আমরা আমাদের হাল্লা বল করবো। অনুষ্ঠানে যারা রয়েছেন উপস্থিত প্রত্যেকের সঙ্গে আজকে আমরা আলাপচারিতা করব, কিন্তু প্রসঙ্গটা খুব মারাত্মক। প্রসঙ্গটা হচ্ছে আবার আমাদের দেশ, দেশপ্রেম, দেশের অন্দরের 140 কোটি মানুষ, তাদের প্রত্যেকের আবেগ জড়িয়ে। যখনই দেশের হয়ে কথা হয়, দেশ আমার ভারতবর্ষ যখন সামগ্রিকভাবে এই দেশবাসীর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, তখন এমন এক বিতর্কের জন্ম আমরা অলরেডি একটা ছবির মাধ্যমে দেখতে পেলাম। তা থেকে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আমি যে বিতর্কের কথা বলছি, সম্প্রতি ঘটে যাওয়া এমন এক বিতর্ক, যে বিতর্ক বন্দে মাতারাম এবং সেই গান একই সঙ্গে দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে বন্দে মাতারাম যখন এই ধ্বনি উচ্চারিত হচ্ছে, তখন তার পংক্তি মানে সম্প্রতি হাত শিবির আপনারা দেখেছেন কংগ্রেস শিবিরের তরফ থেকে একটা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ তারা করছেন না। এবং যখনই নির্দিষ্ট এমন এক পংক্তির জায়গা আসছে, তখন সেটাকে থামিয়ে দেবার বা বন্ধ করবার চেষ্টার মতন একটা ছবি আমরা দেখতে পেয়েছি। আমি এই ছবিটা দেখাচ্ছি ইনফ্যাক্ট আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই হচ্ছে সেই ছবিটা। আমি শোনাচ্ছিও আপনাদেরকে। ইনফ্যাক্ট এটা অমিত মালব্য, তিনি পোস্ট করেছেন ভিডিওটি, যেখানে সোনিয়া গান্ধী পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়াতে বিরক্তি প্রকাশ করছেন। অভিযোগ এসছে এটাই। শুনুন ভালো করে। দেখুন, এবার যার উপর সব থেকে বেশি ফোকাস করছি আমরা, তা হচ্ছে সোনিয়া গান্ধী। তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন, খারগেজির বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঠিক এই জায়গাতেই বড়সড় বিতর্কের জায়গা সেটা সামনে চলে এসছে। তা হচ্ছে বিতর্ক যে কেন বন্দে মাতারাম পুরো গান গাওয়াতে এমন কি বিষয় রয়েছে যেখানে দাঁড়িয়ে কংগ্রেসের আপত্তি। আজকে ঠিক এই প্রশ্নটাই বড় প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে। কারণ এই প্রশ্নের ওপর এমন কিছু আজ বক্তব্য সামনে এসছে, যাতে মারাত্মক প্রশ্ন এসছে, এবং তারই সঙ্গে কখনো মালকিন, কখনো বিদেশিনী, এ ধরনের কটাক্ষ আবারও নতুন করে তৈরি হয়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে খুব গুরুত্ব রাখে একটি চিঠি আমরা দেখলাম এই বিতর্কের মধ্যেই। কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী তাকে পাঠিয়েছেন এই চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তথা নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। আমরা চিঠিটাও দেখাবো যদি পারি আমরা এখানে স্ক্রিনে চিঠিটা দেখাতেই। হচ্ছে সেই চিঠি যেখানে উল্লেখ করা হয়েছে তার যে ক্ষোভ, তিনি স্পষ্টভাবে এই চিঠিতে উল্লেখ করেছেন। স্বাধীনতা দিবসে কংগ্রেসের একটি দলীয় অনুষ্ঠান, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম গানটি যখন বাজছিল, ঠিক সেই সময় সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নিজেদের মধ্যে কথা বলতে দেখা যাচ্ছে। এই যে দৃশ্য সামনে আসতেই মূলত এই চিঠি তা তিনি বলছেন, যেটা একটা দুর্ভাগ্যজনক ছবি, এটি এক ঐতিহাসিক স্খলনের নির্লজ্জ পুনরাবৃত্তি, এটা বলেই অভিহিত করেছেন সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে এটাও বলছেন যে কংগ্রেস কর্মীরা যখন যুগর্ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতারামের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করছিলেন, তখন আপনার শারীরিক ভাষায় যা দৃশ্যমান তা অস্বস্তি, বিরক্তি এবং বারবার থামানোর প্রয়াস প্রকাশ পেয়েছে, তা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন সাধারণ ভারতীয় নাগরিক, দেশপ্রেমিক, সর্বোপরি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের একজন প্রত্যক্ষ উত্তরসূরি হিসেবে আজ এক চরম শূন্যতা এবং ক্ষোভ থেকে আমি এই পত্রের অবতারণা করছি। এটা হচ্ছে ছবি। আচ্ছা, যাই হোক, আমরা এই মুহূর্তে একটু সরাসরি চলে যাব ডক্টর ইন্দ্রনীল খা। তিনি এই মুহূর্তে এই গোটা ঘটনার মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে স্পষ্টত সামনে আসছে। ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রোটেস্ট র্যালি চলছে এই মুহূর্তে শহরের বুকে। আজকে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট র্যালি হয়েছে বিজেপির তরফ থেকে। প্রতিবাদেই এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার মশাল মিছিল, যেটা ধর্মতলা থেকে শুরু হয়েছে, মৌলানি প্রদেশ
কংগ্রেস দপ্তর পর্যন্ত এই মিছিল যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু মশাল হাতে তারা প্রতিবাদ করছেন, কারণ এই অপমান তারা কোনোভাবেই কি মেনে নেবে না। এই অপমান শুধু শুধু সারা দেশের অপমান, এবং এই অপমান বিপ্লবীদের অপমান, যারা স্বাধীনতা বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তাদের অপমান, যে কারণে কিন্তু আজকে বিজেপির তরফ থেকে তারা রাস্তায় নেমেছেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিযোগ। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ধর্মতলা, সেখানে এই মুহূর্তে প্রোটেস্ট র্যালি, সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমরা এই ছবিগুলোর মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রশ্নগুলো আজকে সকাল থেকে দাঁড়া বেঁধেছে তার উত্তর আজকে অবশ্যই আমাদের এই প্যানেল থেকে নিতে হবে। অবশ্যই সম্ভাব্য যে সমস্ত প্রশ্নের মধ্যে খুব মারাত্মক তির্যক যে বক্তব্যগুলো আমরা পেয়েছি অলরেডি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে একাধারে বিভিন্ন পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন এবং প্রশ্নও তুলেছেন। আমি মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, কয়েকটি বক্তব্য আগে আপনাদের সামনে তুলে ধরি। এই বন্দে মাতরমকে সামনে যখন তিনি আনছেন এবং কংগ্রেসের এই ধরনের ঘটনা সেটাকে কটাক্ষ করছেন। তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। এটা তো কালকে ঘটেছে, কাল সবাই স্বাধীনতা দিবসের একটা আনন্দ, একটা উৎসবের মেজাজে সবাই ছিলেন। আর আজকে রবিবার, নিশ্চয়ই রিয়াক্ট করতে শুরু করবেন। পরিবার তো কাল রাতেই করেছেন, লেট নাইট। একটু আগে পরিবারও প্রেস কনফারেন্স করেছে, দিল্লিতেও প্রেস কনফারেন্স হচ্ছে, অনেক জায়গায় অনেকে রিয়াক্ট করছে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হচ্ছে, ওই ছবি তো ভাইরাল হয়েছে। কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ! কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে? পারলে তো চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। সবাই দেখেছে, এত রাগ, কি রাগ কেন? দশপ্রহরণ ধারিনি, মা দুর্গার কথা বলা আছে বলে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এগুলো বলা আছে বলে, বিদ্যা দায়িনী মা সরস্বতীর বন্দনা আছে বলে, ধরণিং ভরণিং বলা আছে বলে, সংস্কৃত বলা আছে বলে নাকি? দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই, রিয়াকশন তো হবেই। রিয়াকশন তো হবেই। তা এখন প্রশ্ন হচ্ছে যে বন্দে মাতরমের পুরোটা শুনতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা, তাদের এত আপত্তি কেন, অস্বস্তির জায়গায় বা কেন? আজকে অবশ্যই এই প্রশ্নটা দিয়ে আমরা আমাদের ডিবেট শুরু করতে পারি। এখন এই জায়গায় অনেকগুলো পুরনো ইতিহাস ঘাঁটতে হতে পারে আমাদেরকে। সেই পুরনো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে কখনো বিদেশিনী নিয়ে বিতর্ক, যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, সেই বিতর্ক আসতে পারে আমাদের কেন্দ্রবিন্দুতে। তার জন্য একটা সময় যখন কংগ্রেস বা অনেকেই দেশের আপামর জনগণ ভেবেছিলেন সেই সময় প্রধানমন্ত্রী হতে পারেন সোনিয়া গান্ধী, কিন্তু হননি। কেন হননি সেটাও আসতে পারে এই প্রসঙ্গে আজকে। তো সামগ্রিক আজকে প্রসঙ্গ আসতে পারে। এর সঙ্গে অবশ্যই 1937-এর সিদ্ধান্তের, কংগ্রেসের যে সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক ছায়া, সেটা থেকে এখনো কংগ্রেস বেরোতে পারেনি, এই প্রশ্নটাও উঠবে আজকে এই ডিবেট থেকে। আমি এক এক করে পরিচয় করাই যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তের প্যানেলিস্ট যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন। চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র, চার্লস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস, আজিজুল দাকে স্বাগত। রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, চন্দন দাকে স্বাগত। আর দূরাবাস থেকে রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, ঝন্টু দা স্বাগত আপনাকে। আর কিছুক্ষণের মধ্যে অবশ্যই যোগ দেবেন আমাদের সঙ্গে সুমিত্র চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়ক, একই সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি। আমরা তাকে পেলে পরে এই অনুষ্ঠানের তার যে অভিযোগগুলো আরও একবার আপনাদের সামনে তুলে ধরতে পারবো ভালো করে। তো আমি অবশ্যই আজকের এই সামগ্রিক গোটা পরিস্থিতির মধ্যে
আগে একটু ব্যাখ্যায় যাবার চেষ্টা করব, এই জায়গাতেই যেতে হবে। ঝন্টুদার কাছে আমার প্রশ্ন থাকবে, একদম শুরুতেই যে প্রশ্নটা করলাম, যে এই আপত্তি বা অস্বস্তি, যে বডি ল্যাঙ্গুয়েজ, জানি মারাত্মক বিতর্ক, জানি মুখ্যমন্ত্রী এতগুলো বক্তব্য রাখলেন, কেন মানে এতটা অস্বস্তির জায়গা এখনো কেন? দেখুন, কংগ্রেস তো 37-এর আগে যখন, দেখুন 1882-তে যখন আনন্দমঠ প্রকাশিত হলো, তারপরেই তো 96-তে কংগ্রেস এই গানটিকে নিয়েছিল। তার দুটো স্তবক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সুরারোপিত করেছিল, এবং তখন বঙ্কিম বেঁচে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বৃদ্ধ বঙ্কিমচন্দ্র বেঁচে। সেই সময় কোনো দস্তাবেজ আপনি পাবেন না, অন্তত আমি পাইনি, যে কংগ্রেসের তরফ থেকে এখানে একটি সম্প্রদায়ের একেশ্বরবাদকে এই গানটি পুরো গাইলে পরে তার বাধাপ্রাপ্ত হচ্ছে এই নামে কেউ অভিযোগ করেছিল। কংগ্রেসে তখনও অনেক অনেক মানে মুসলিম মানে ছিলেন, নেতা ছিলেন। কিন্তু প্রশ্নটা হলো যে 37-এ কংগ্রেসকে করতে হলো যে না, গানটার পুরোটা গাওয়া যাবে না, কারণ বেশ কিছু অংশ, বিশেষ করে তুমি যেটা বলছিলে যে সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, কিংবা ওই যে একটা অংশ যেখানে পরিষ্কার বলা আছে তং হি দুর্গা দশপ্রহর ধারিণী, কিংবা তোমার আছে যে তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণ শরীরে। প্রশ্ন হচ্ছে এই শব্দগুচ্ছগুলো কিন্তু কোনোভাবেই কোনো একটি ধর্মকে রিপ্রেজেন্ট করায়নি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খেয়াল রাখতে হবে, এন্টায়ার গান কিংবা আনন্দমঠ ওই সময় বিপ্লবীদের কাছে গীতার মতন স্মরণীয় ছিল। আমি সেই সময় বেশ কিছু বিপ্লবী, যখন মনে আছে তোমার 2007-এ হঠাৎ করে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমাদের মহাজাতি সদনে একদিন হঠাৎ করে বলতে হলো শরৎ বঙ্কিম সাম্প্রদায়িক। তখন আমরা এটা নিয়ে সোচ্চার হয়েছিলাম, আমরা একাধিক লেখাও লিখেছিলাম যে এই দেশেই অনেক মার্ক্সবাদীয় দর্শন আছে যারা কিন্তু এটা বলেছিল যে এখানে হিন্দু ধর্মের পূজিত কোনো মৃন্ময়ী রূপকে বঙ্কিম কল্পনা করেনি, দেশ মৃত্তিকাকে কল্পনা করেছেন। এবং হিন্দু পরবর্তীকালে বঙ্কিমের পরবর্তী এই গান নিয়ে বেঁচে থাকতেই যে ক্ষুদ্র সমালোচনাগুলো তিনি তার উত্তর দিয়েছিলেন যে দেখুন, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, ব্যাপক অর্থে একটা সংস্কৃতি, সেই অর্থে ভারতবর্ষের সবাই হিন্দু। সেটা যদি হয় তাহলে কারো মৃন্ময়ী রূপ নিয়ে তো আপত্তি থাকতে পারে না, কারণ মা, দেশকে মা হিসাবে দেখে নিয়ে তার বর্ণনা। তার আমি একটা শেষ করছি, তৎকালীন যে কজন বিপ্লবী প্রত্যেকে কিন্তু বন্দে মাতরম গাইতে গাইতে তারা ওই আনন্দমঠ কিংবা গীতাকে বুকে জড়িয়ে, এবং আশফাকুল্লাহকেও হাসির মঞ্চে উঠতে হয়েছিল বন্দে মাতরম বলতে। অর্থাৎ আমাদের মননে হঠাৎ করে কি ঢুকানো হলো 37-এ যে আমাদের কোনো মুসলিম, আমি জ্ঞানত সেই সময় খুব ভাইব্রেন্ট মুসলিম কোনো নেতার কোনো কলমে দেখিনি। পরবর্তীকালে কংগ্রেসের বিরুদ্ধে থেকে অবজেকশন ওঠার পরে এটা নিয়ে লেখালেখি গুলো হয়েছে, সোচ্চার হয়েছেন। কিন্তু তার আগে 1882-তে যখন এটা লেখা প্রকাশিত হলো, তারপরে যখন 96-তে কংগ্রেসের অধিবেশনে এটা গ্রহণ করা হলো, আমি আবারও বলছি গ্রহণ করা হলো কংগ্রেসের অধিবেশনে, তারপরেই তো রবীন্দ্রনাথ ঠাকুর দুটো স্তবক গাইলেন, সুর দিলেন, বঙ্কিম তখন বেঁচে। তখন কেন অবজেকশন হলো না, কেন হলো 37-এ, সেটাও পরবর্তীকালে যদি আমি সুযোগ পাই কবিগুরু, আমি একটু বলে নেই, কবিগুরু সেটার ব্যাখ্যাটাও কিন্তু দিয়ে গেছে। ঠিক আমি এটা শুনবো আপনার থেকে, তবে চন্দনদার কাছে আসতে হবে। মানে আমার এই প্রশ্ন, ইনফ্যাক্ট যারা অনেকেই বলছেন যে গান স্বাধীনতা সংগ্রামীদের মুখে মুখে ছিল, তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে আপত্তি, এটা কি কংগ্রেসের সেকুলারিজম নাকি ভোট ব্যাংকের রাজনীতি? এই প্রশ্নটা একটা মারাত্মক জায়গা, যেটা অবশ্যই উঠছে ক্ষেত্রে। তো চন্দনদা, আপনার কি বক্তব্য? দেখো, আমি এতক্ষণ পর্যন্ত যে ধারাভাষ্যগুলো দেখলাম, সেই ধারাভাষ্যের মধ্যে একটা প্রধানতম দিক আসলে এই বন্দে মাতরম সঙ্গীতকে ঘেরার থেকেও অনেক বেশি একটা রাজনৈতিক প্রচার, এবং সেই প্রচারটাকে একটা অস্ত্রের আকারে নিয়ে যাওয়া। তার কারণ একটা সরকার বিভ্রান্তির মধ্যে আছে, সারা ভারতবর্ষের একটি সরকার যারা বিভিন্ন কারণে যথেষ্ট বিচলিত আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি তোমাকে অবশ্যই উত্তরটা দেব যে এখানে যে ঘটনাটি ঘটেছে, আজকে আমরা বন্দে মাতরম নিয়ে আলোচনা করছি, ঐতিহাসিক পটভূমিতে যাচ্ছি 1896, আনন্দমঠ লেখা 1882, 1882-র পরে তাকে অ্যাডপ্ট করা কংগ্রেসের, এবং সেটাও প্রথম দুটি স্ট্যান্ডার্ড।
ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 1937 সালে কারা গেছিলেন, প্রশ্নগুলো কিন্তু সামনে রাখার ভীষণ প্রয়োজন। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ঝন্টু এই প্রসঙ্গ তুললেন, আমি একটা জিনিস বুঝলাম, শব্দগুলো ওই নামের ক্ষেত্রে ব্যবহার করাটা একটু সম্ভবত অসুবিধা হচ্ছে কারো ক্ষেত্রে, ঝন্টুর হয়তো হবে না। তার কারণ ছিলেন একজন জওয়াহরলাল নেহেরু, তাকে ভুলিয়ে দেওয়া যেতে পারে, আর একজনকে বাংলার মাটি থেকে ভুলিয়ে দেওয়া যেতে পারে কিনা জানি না। এআইসিসি তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দুজন বসবেন, এবং সেই দুজন একজন জওয়াহরলাল নেহেরু আর একজন নেতাজি সুভাষ বসু, যিনি পরবর্তী বছরে কংগ্রেস প্রেসিডেন্ট হবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাকে এই কারণে বলি, এই ঘটনার ক্ষেত্রে যখন রবীন্দ্রনাথের নাম উল্লেখ না করা হয় সেখানে রাজনীতি হচ্ছে। আমি কেন বলছি, কবিগুরুর পরামর্শে যারা এটাকে অ্যাডপ্ট করেছিলেন, কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেছিলেন, তার একজনের নাম পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, আর একজন নেতাজি সুভাষচন্দ্র বসু। সমালোচনা কে করছে, কাকে করছে? আমি নিশ্চয়ই শুভেন্দু অধিকারীকে এই পরিধির মধ্যে আনবো না, তার জ্ঞান গম্ভীর, মুখ্যমন্ত্রী হিসেবে শ্রদ্ধেয়, বাট আদারওয়াইজ আমি এর মধ্যে আনবো না, কারণ তার টিপ্পণী হতেই পারে। দেশের একজন একটি সরকার, ইউপিএ, তার চেয়ারপারসন, তাকে ঘিরে একটা বিদেশিনী শব্দ ব্যবহার করতেই পারে। এরা হয়তো অ্যানি বেসান্তের নাম শোনেননি, নেলি সেনগুপ্তার নাম শোনেননি, এরা হয়তো শোনেননি। আমি বলছি শোনেননি বলে এদের মর্মে বড় আঘাত লাগে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তোমরা এই ঘটনার পরিপ্রেক্ষিত অবস্থাতে ইতিহাসে যাচ্ছ। আমি ভেরি মাচ ইন্টারেস্টেড টু গো ইনটু হিস্ট্রি। কেন? ঐতিহাসিকভাবে এটাই সত্য, যেখানে জড়িয়ে আছে এই তিনজনের নাম 1937। আবার ঠিক তার পাশে তোমাকে দেখতে হবে, ওই 1937-এ আহমেদাবাদে একটি সভা হচ্ছে, একটি কনভেনশন হচ্ছে। কনভেনশনটা কারা করছেন? কনভেনশন করছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভায় বক্তৃতা কে করছেন? করছেন বীর সাভারকর। কি বললেন? আমরা হিন্দু রাষ্ট্র চাই। সিগনিফিকেন্টলি ওই বছর এই প্রশ্ন, আমরা হিন্দু রাষ্ট্র চাই। এবং তার পরিপ্রেক্ষিত অবস্থাতে আমরা জানি 1940 সালে কলকাতায় দাঁড়িয়ে উনি একই কথা বলতেন, এবং 1940 সালের লাহোরে ঘোষণা করা হলো মুসলিম লীগ, আমরা পাকিস্তান চাই। এই দ্বিজাতি তত্ত্বের বহু ব্যাখ্যা আছে, আমরা তো এই ব্যাখ্যাটাও জানি। এখন আমি যেখানে তোমাকে বলবো, সোনিয়া গান্ধী আজকে যেটা দেখানো হচ্ছে, দেখাচ্ছেন মহামান্য হোয়াটসঅ্যাপ ডিকশনারি জনক, কি মালবিয়া না কে আছেন, এই অমিত মালবিয়া, হ্যাঁ হতে পারে ওরকম কেউ আছেন, যিনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জনক, অন্তত বিজেপির ক্ষেত্রে তো অবশ্যই। এখন জনক জননী যেই হোক, একটা জিনিস বুঝতে হবে, এত বছর ধরে সারা ভারতবর্ষে প্রতি মুহূর্তে বন্দে মাতরমকে মর্যাদা দিয়েছে কংগ্রেস। এই বন্দে মাতরম ধ্বনিতে আন্দোলিত করেছেন কংগ্রেস, সামনে থেকে এই ধ্বনি দিয়েছেন মহাত্মা গান্ধী। আমার প্রশ্ন, এই এত বড় একটি ঘটনা, সেখানে আলটিমেটলি কংগ্রেস এই বন্দে মাতরমের ধ্বজা তুলে ধরেছেন। ভুলে গেলে চলবে না, স্বাধীনতার 52 বছর ধরে আরএসএসের কোনো অফিসে স্বাধীনতার পতাকা ওঠেনি। শুভেন্দুবাবু বক্তব্য রাখবেন, আমার দলে ছিলেন তখন, ঠিক আছে, আমার দলে ছিলেন তখন। আমি বলতে চাই, ওই পতাকাকে ঘিরে ওই অধিকারী পরিবারটা তৈরি হয়েছে, ওই জাতীয় পতাকা, ওই কংগ্রেসের পতাকা। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে এই বন্দে মাতরম ধ্বনি যখন আরএসএস স্বাধীনতা দিবসে পালনই করতেন না, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ওই জনক একটু লিখবেন এই ব্যাপারে? কেন? ডেফিনেটলি আমি শুনবো এই প্রসঙ্গে উত্তর, কিন্তু আমার প্রসঙ্গ একটা জায়গা থেকে আমি একটা বিরতি নেব। এটা গোটা দেশের আবেগ জড়িয়ে রয়েছে, গোটা দেশের মানুষ বন্দে মাতরম, এই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি তার থেকে অনেক বড় সড়ো জায়গা, তা হচ্ছে আমাদের এর সঙ্গে একত্রিতভাবে জড়িয়ে থাকা। এই জায়গায় রাজনীতি কি শোভা পায়? প্রশ্নটা থাকলেও আমরা বিরতির পর ফিরে আসবো, অবশ্যই এই বিষয়ে আলোচনা করবো, ততক্ষণ সঙ্গে থাকা। ফিরে এলাম বিরতির পর। এখন এই প্রশ্ন আমি অবশ্যই চার্লসদার কাছে আসবো, আইজুল দাও রয়েছেন, ব্যাখ্যা তো ডেফিনেটলি নেবো। তবে তার আগে যেহেতু চন্দনদা যে কথাগুলো রাখলেন, প্রসঙ্গের জায়গা তো ডেফিনেটলি উত্থাপন হলো। যাই হোক, আমরা কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য জয়রাম রমেশ, তিনি এ প্রসঙ্গে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে কি হয়েছিল ঠিক, তার বক্তব্যটা বা ব্যাখ্যাটা একবার শুনি। আমি চার্লসদার কাছে আসি, শুনুন। पूरा वर्षन गाया गया क्योंकि संसद में इस पर चर्चा हुई, संसद में इस पर बहस हुई, 16 घंटे की बहस हुई, हमने अपनी राय रखी। मैंने खुद
सारा इतिहास बताया जो प्रधानमंत्री और गृहमंत्री को जानकारी थी नहीं। सारे सांसदों को मैंने अवगत कराया कि किस संदर्भ में वो वंदे मातरम का निर्णय लिया गया है। पर आज कांग्रेस आज यहाँ इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठता। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो, बस। মানে বন্দে মাতারাম গাইবেন আপনি, কিন্তু চেয়ার আনবার জন্য বলছেন জয়রাম রমেশজি, তার বক্তব্য যেটা শুনলাম অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন বলে ওই চেয়ার আনবার জন্য বলছিলেন, কিন্তু রোক টোকের কোনো ব্যাপার নয় বা ছিল না। এটা একটা বিতর্ক তৈরি করবার জন্য নাকি তৈরি হচ্ছে। সত্যি কি তাই আমরা জানি না। মানে একটা মানে বন্দে মাতারাম যখন চলছে, গাওয়া হচ্ছে, তখন এ ধরনের বডি ল্যাঙ্গুয়েজ শোভা পায় কিনা প্রশ্ন থাকছে। আমার প্রশ্ন এখানে চার্লসদাকে, কংগ্রেস কি এখনো ভোট ব্যাংকের ভয়ে ভারতের জাতীয় আবেগকে অর্ধেক করে দেখতে চায়? দেখুন, প্রথমে আমি আজকের যে আপনাদের ডিসকাশন, সেটা তো খুবই ঐতিহাসিক বিষয়। প্রথমে আমি বলবো যে একটা কথা আছে, ধরতি হামারি মা, দেশ হামারি মা। ঠিক, প্রথম কথা মনে রাখতে হবে যে আমরা সবাই ভারত মাতার সন্তান। তারপরে তো কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ ইত্যাদি আছে। কিন্তু এখানে দেখুন, একটু আগে আমার এখানে কংগ্রেসের যিনি প্যানেলে আছেন চন্দনবাবু বলছিলেন নাকি বন্দে মাতারামকে তো বরাবর কংগ্রেস নাকি শ্রদ্ধা জানিয়েছে। ওনাকে আমি মনে করিয়ে দিই, দিল্লিকার শের ছিলেন মদনলাল খুরানা, চিফ মিনিস্টার। ওনার সময় উনি দিল্লিতে প্রথম, দেশের মধ্যে প্রথম স্কুলে স্কুলে বন্দে মাতরম গাওয়াটা মাস্ট করেছিলেন, গাইতেই হবে। ওনাকে মনে করিয়ে দিই, উনি বলছিলেন না কংগ্রেস খুব সম্মান দেয়। কংগ্রেস রাস্তায় নেমেছিল, নেশান ওয়াইড প্রোটেস্ট হয়েছিল, কেন বন্দে মাতরম স্কুলে মদনলাল খুরানা বাধ্যতামূলক করলেন। তো এগুলো তো ভুললে চলবে না। এগুলো আমিও দিল্লিতে তখন সাংবাদিকতা করেছি, আমরা চোখের সামনে দেখেছি কংগ্রেস কীভাবে রাস্তায় নেমেছিল। আমার চোখে দেখা, আমি ওয়ান অফ দ্য আই উইটনেসেস, আমি খবর লিখেছিলাম। ওকে, এবারে আসা যাক বন্দে মাতরম। 150 বছর বন্দে মাতরমের, আমরা, এটা তো কংগ্রেস করেনি, আমরা গত 1 বছর ধরে বন্দে মাতরমের 150 বছর সারা ভারতবর্ষ জুড়েই আমরা পালন করেছি। মোদিজি এর সূচনা করেছিলেন এবং সারা ভারতবর্ষ জুড়ে আমরা পালন করেছি। বন্দে মাতরম নিয়ে বিস্তর পলিটিক্স হয়েছে। আমি বিস্তর পলিটিক্সের মধ্যে যাব না, আমি শুধু 2-4টে কথা বলবো। যে দেখুন, বন্দে মাতরম বিষয়টা কি? বন্দে মাতরম তো বেসিক্যালি ঐক্যের কথা বলছে। বন্দে মাতরম তো ধর্মের কথা বলেনি। তাহলে এরা বারে বারে কেন নেহেরু নেতাজি সুভাষচন্দ্রকে 1937-এর অক্টোবর মাসের 20 তারিখে লিখছেন? কি লিখছেন উনি? যে বলছেন, দ্য ব্যাকগ্রাউন্ড অফ বন্দে মাতরম ওয়াজ লাইকলি টু ইরিটেট মুসলিমস। এটা কিন্তু আমার কথা বলছি না, বিজেপির কথা বলছি না, নেহেরুর চিঠি লেখার কথা বলছি। বন্দে মাতরম ওয়াজ লাইকলি টু ইরিটেট মুসলিমস। তারপরে উনি কী বলছেন? দেয়ার ডাজ সিম টু বি সাবস্ট্যান্স regarding outcry against Vande Mataram. People who are communalistically inclined have been affected by it. উনি তো স্ট্রেট মুসলিমদের তুষ্টিকরণের রাজনীতির কথা বলছেন। এর চাইতে তো বড় কিছু হতে পারে না। এরপরে আপনি কি বলবেন? যে আপনি বলবেন যে নেহেরু বন্দে মাতরম রাজনীতি করেনি, কংগ্রেস করেনি। এরপরে আসুন, নেহেরু 37 সালে কী করলো? বন্দে মাতরমের যে স্ট্যান্ড, যে গানটা, সেটা বিকৃতভাবে প্রেজেন্ট করলেন উনি। নেতাজি অপোজ করেছিলেন। উনি নেতাজিকে যখন বলেছিলেন যে আমরা কি বন্দে মাতরমের পুরো গানটা গাইবো, নেতাজি বলেছেন হ্যাঁ। নেতাজি সেটা ইন রাইটিং জানিয়েছিলেন ওনাকে, বন্দে মাতরম গাইলে পুরোটাই গাইতে হবে। অতএব কংগ্রেস নেতাজিকে নিয়ে যে বন্দে মাতরমের যে কথাবার্তাগুলো বলে, সেগুলো কিন্তু কংগ্রেস নেতাজিকে মিসকোট করে। এরপরে আসুন সিপিএমের কাকাবাবু মুজাফফর আহমেদ, তিনি পরিষ্কার বলেছিলেন, আমি আনন্দমঠ পড়েছি, উনি ওনার এক্স্যাক্ট কোটটা বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত সাম্প্রদায়িকতার ঘৃণা বিষ ছড়িয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র। এটা কাকাবাবু বলছেন। অতএব বন্দে মাতরম নিয়ে যে রাজনীতি আপনারা করছেন, আমরা মনে করি বন্দে মাতরম নিয়ে রাজনীতি বন্ধ হওয়া উচিত। বন্দে মাতরমের মূল বিষয়টা হচ্ছে দেশ মাতার প্রতি, আমরা যারা ভারত মাতার সন্তান তাকে শ্রদ্ধা জানানো, তার বাইরে কিছু না। আর একটু আগে কি একটা বলছিলেন না, যে
আরএসএস আসলে আমার মনে হয় আপনাদের ইতিহাসটা ভুলে গেছেন আপনারা। আমরা যদি হেডগেওয়ার যে ফাউন্ডার তার ইতিহাস দেখি, সত্যাগ্রহ আন্দোলনে 1921 এবং 30 সালে উনি কিন্তু জেলে গিয়েছিলেন। এই যে আপনারা বলছিলেন না যে আরএসএসের ভারতবর্ষের স্বাধীনতা মুভমেন্টের কী ভূমিকা ছিল, আমার মনে হয় ইতিহাস না জেনে আপনারা বলছেন। আর শেষে আমি দুটো কথা বলবো যে আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে উনি তো বিদেশিনী। শুধু শুভেন্দু অধিকারী কেন বলছেন? জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবুর সঙ্গে মানুদা সিদ্ধার্থ শঙ্কর রায়ের তর্ক হচ্ছে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে। উনি তো জ্যোতিবাবু তো অন রেকর্ড বলেছেন, আপনারা অ্যাসেম্বলিতে গিয়ে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরির ডকুমেন্টস দেখে নেবেন, সেখানে জ্যোতিবাবু তো বলেছেন উনি তো ইটালিয়ান, উনি ওনার সঙ্গে ভারতবর্ষের রাজনীতি কি সম্পর্ক? তাহলে চার্লসদা যেটা বলছেন, তাহলে কি এই প্রশ্নটা কি উঠবে তাহলে যে বিদেশিনী বলেই কি তাই বন্দে মাতারাম তাকে থামিয়ে দেওয়া বা সেই জায়গাকে সামনে নিয়ে আসার কি চেষ্টা হলো? এই প্রশ্নটা থাকলো। আমি একটা বিরতি নেবো, আজিজুলদার থেকে ব্যাখ্যা নেবো, অবশ্যই যেতে হবে আমাকে, তার একটা সংক্ষিপ্ত বিরতি। সঙ্গে থাকবে। আমি সরাসরি সুমিত্র চট্টোপাধ্যায় তার সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি এবং বিজেপি বিধায়ক নৈহাটির। সুমিত্র বাবু, স্বাগত জানাই আপনাকে। এবং আপনার চিঠি তো আমরা পেয়েছি, আপনার চিঠি আমরা দেখিয়েছি দর্শকদেরকে। নির্লজ্জ পুনরাবৃত্তি, আপনি ক্ষমা চাওয়ার দাবিতে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। আমি বলছি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম এবং আলোচনায় কংগ্রেসের তরফ থেকেও বক্তব্য শুনলাম। আমি আরও একবার আপনার থেকে একটু স্পষ্ট শুনি, মারাত্মক যে ছবি আমরা দেখেছি তার ব্যাখ্যা। দেখুন, বন্দে মাতরম শুধু একটা মন্ত্র নয়, ঋষি অরবিন্দ কথায় বন্দে মাতরম একটা ধর্ম, দেশভক্তির একটা ধর্ম। এটা সেই ধর্মকে আঘাত করা এবং এটা খুব লজ্জাজনক ব্যাপার। যখন আমাদের ভারত সরকার এমন একটা আইন করেছেন যেখানে বন্দে মাতরমের যা যোগ্য সম্মান, অর্থাৎ যেমন করে আমরা জাতীয় সঙ্গীত বাজলে যার সম্মান আমাদের দিতে হয় সেটা বন্দে মাতরমকেও দিতে হবে। তা সত্ত্বেও এই ধরনের আচরণ, এটা শুধু আমি আজ বঙ্কিমচন্দ্র পরিবারের কোনো মানুষ বলে বলছি না, আমার ভারতবর্ষের মনে এই জিনিসটা খুবই দাগ কেটেছে এবং আপামর ভারতবাসী খুবই ক্ষুব্ধ। এই প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে আজকে কংগ্রেসের তরফ থেকে, আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও তার কটাক্ষের মাধ্যমে বলেছেন বিদেশিনী। এক সময় তো ঘরে বাইরে প্রবল চাপের বিরোধীদের বারবার বিরোধিতার মধ্যে পড়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী, আমি বলছি তখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে হয়তো সোনিয়া গান্ধীকে অনেকে দেখতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, তিনি হননি প্রধানমন্ত্রী সেই সময়। আজকে সেই বিদেশিনী কটাক্ষ আজকে গিয়ে কি কোথাও না কোথাও প্রমাণ করে দিচ্ছেন যে এই জন্যই এই ঘটনা আবারও তিনি ঘটালেন, তিনি বিদেশিনী? এটা বিরোধীরা প্রশ্ন তুলছেন। দেখুন 100বার আজকে আমার সোনিয়া গান্ধীর থেকে আরো খারাপ লেগেছে, কারণ চিঠিটার প্রতিলিপি আমি মল্লিকার্জুন খড়গেকে দিয়েছি। তিনি তো ভারতবর্ষের মাটির সন্তান। আজকে উনি বিদেশিনী, আজকে উনি ইটালিয়ান। উনি হয়তো আমাদের রীতি নীতি কালচার, আমাদের সৃষ্টি কৃষ্টি সেরকম হয়তো জানেন না। উনি বিয়ে হয়ে আসার পর হয়তো সেটা ওনার পক্ষে শেখা হয়ে ওঠেনি। কিন্তু মল্লিকার্জুন খড়গেও কি করে এটাকে প্রতিবাদ করলেন না, এবং ওনার নিজেরও বডি ল্যাঙ্গুয়েজটা এইভাবে কি করে হলো? তো অবভিয়াসলি বিদেশিনী তো একটা প্রবলেম আছেই ওনার। খুব তাৎপর্যপূর্ণ। আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটুখানি, সুমিত্রবাবু আপনি সঙ্গে থাকবেন, আমরা এই আলোচনায় ডেফিনেটলি আপনার থেকে অনেকগুলো বিষয় জানবো আজকে। আমি একটু আজিজুলদার কাছে আসি ঠিক এই জায়গায়, এই যে ব্যাখ্যা, এই যে জায়গা, আজিজুলদা আপনার মতে কি বিদেশিনী নিয়ে বারবার কটাক্ষ এসছে, এবার কি সেটার প্রমাণ পাওয়া গেল? দেখো, আমি তো ইতিহাসের ছাত্র, সুতরাং আমার একটা দায়িত্ববোধের জায়গা নির্মোহ দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো দেখা। যে ঘটনাকে কেন্দ্র করে আজকে এই বিতর্ক, আজকে আমাদের প্যানেলে আলোচনা করতে হচ্ছে, সেই জায়গাটা দিয়ে আমি শুরু যদি করি, তাহলে দেখব যে জাতীয় কংগ্রেসের ইন্দিরা ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি, ওনারা আছেন। জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, বন্দে মাতরম গাওয়া হচ্ছে, রাষ্ট্রগীত।
তো আমি প্রথমে যেটা দেখলাম যে সোনিয়া গান্ধী নিজে তিনি গাইছেন, এটা আমি দেখেছি, এটা খুব গুড জেস্টার। কিন্তু পরবর্তীকালে সত্যি কথা বলতে কি ছন্দপতনটা যখন হচ্ছে তখন ব্যক্তিগতভাবে আমার যেমন বিষয়টা চোখে লেগেছে, কারণ আমরা প্রতি বছর আমাদের কলেজে বলি, আমাদের শিক্ষাঙ্গনে বলি জনগণ মন অধি বা বন্দে মাতরম, আমাদের জাতির যে সম্পদ যেগুলো আমাদের জাতীয় পতাকা সেগুলোর প্রতি আমরা সম্মান জানাই। সুতরাং খোলা চোখে দেখলে ঘটনা নিয়ে একটা আড়ষ্টতার জায়গা কিন্তু রয়েছে। পাশাপাশি এবার যদি পলিটিক্যাল ন্যারেটিভের কথা যদি বলি তাহলে দেখতে হবে দুই ধরনের প্রতিক্রিয়া এসেছে। এক হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, অন্যদিকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশবাবুর প্রতিক্রিয়া তুমি তো দেখালে। বিজেপিও এইটাকে রাজনৈতিক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিষয় যেটা নির্মোহ দৃষ্টিভঙ্গিতে বলতে চাইছি, বন্দে মাতরম 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, নিজে সুরারোপ করেছিলেন দুটো স্তবকে, এটা তো ঘটনা। তারপরে অনেক জল গড়িয়ে গেছে, মাঝখানে বিতর্ক নেই। 1937 আমি লাভ দিচ্ছি, একটা কথা আমি বলে দিচ্ছি, ভারতবর্ষের জাতীয়তাবাদ মানে যে একদম একমুখী জাতীয়তাবাদ তা কিন্তু নয়। ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে পরস্পর বিরোধী মতাদর্শ বিভিন্ন গোষ্ঠী তারা এক হয়ে একটাই লক্ষ্যে কাজ করেছিল, সেটা তার ব্রিটিশ বিতাড়ন তাদের ভূমিকা। সেখানে আমরা দেখব যারা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ভারতকে মুক্ত করতে চেয়েছেন তারাও যেমন বন্দে মাতরম তারা স্লোগান দিয়েছেন, মন্ত্র উচ্চারণ করেছেন এবং শক্তি অর্জন করেছেন ভেতর থেকে, তেমনি জাতীয় কংগ্রেস এবং স্বাধীনতার আগে এবং পরে জাতীয় কংগ্রেস এই বন্দে মাতরমকে পাথেয় করেই কিন্তু তারা দেশ সেবার কাজ করে এসেছেন। কিন্তু ওই সাম্প্রদায়িকতার বিষয়টি কিন্তু রয়ে গেছে ভারতীয় জাতীয়তা আন্দোলনে, হয়েছে বলেই দেশভাগের মতো একটা পরিণতি আমরা দেখতে পেয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি, 1906 সালে যেমন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, 1915 সালে সারা ভারত হিন্দু মহাসভা গঠিত হয়েছিল, যেটার সলতে পাকানো শুরু হয়েছিল 1909 সালে। প্রশ্ন হচ্ছে 1923 সালে আমি যাব। 1923 সালে একটা ঘটনা ঘটেছিল যেটা এখনো পর্যন্ত আলোচনায় আসেনি, সেটা হচ্ছে 1923 সালের কাকিনাড়া জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, বাৎসরিক অধিবেশন। সেখানে সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের নেতা মৌলানা আলী, আচ্ছা মোহাম্মদ আলী। তো সেই সময় জাতীয় কংগ্রেস গিয়েছিলেন বিষ্ণু দিগম্বর পালুস্কার। সেই সময় দাঁড়িয়ে বিতর্কটা কিন্তু সেদিন শুরু হয়েছিল। মোহাম্মদ আলী নিজে কিন্তু এই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গানটি গাওয়া নিয়ে তিনি আপত্তির কথা জানালেও পালুস্কার সাহেব কিন্তু গোটা গানটা গেয়েছিলেন। এবং আমরা দেখব যে পশ্চিম ভারতের যে স্বাধীনতা আন্দোলনে সেইখানে বন্দে মাতরমকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে পালুস্কারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুতরাং বন্দে মাতরম কোনো বাঙালির এটা সম্পদ নয়, গোটা ভারতবাসীর সম্পদ। এবং প্রশ্নটা হচ্ছে জাতীয় কংগ্রেস 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলোচনা হয়েছে, জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষ সেখানে অ্যাডভোকেট ছিলেন। এবং আমি বলি, যখন 1937 সালে ওই কার্শিয়াংয়ের গিড্ডা পাহাড়ে যখন নেতাজি সুভাষ অন্তরালে রয়েছেন, তখন চিঠি বিনিময় হচ্ছে জওহরলাল নেহরুর সঙ্গে নেতাজি সুভাষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের, যে বন্দে মাতরমের কোন দুটি স্তবক জাতীয় এই যে জাতীয় গান হিসেবে গ্রহণ করা হবে। সুতরাং এই যে হিস্টোরিক্যাল যে একটা ব্যাকগ্রাউন্ড, এইটাকে স্বীকার করতে হবে। বরং আমরা বলবো এই যে বন্দে মাতরমকে কেন্দ্র করে যে রাজনীতিটা হচ্ছে, এই রাজনীতি কোথাও না কোথাও আমাদের মধ্যে যে জাতীয় প্রেম, দেশপ্রেম, সেইখানে আমাদের পলিটিক্যালি একটা বিভাজন ঘটছে। এটা নিয়ে হওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঠিক গুরুত্ব রাখে। আমি ঝন্টুদা আপনার কাছে আসছি, এরপর একটা বিরতি আমাকে নিতে হবে। আমি আবারও বলছি, সব ভারতবাসীর গান হলে পরে তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে দ্বিধা কেন? এই প্রশ্ন অবশ্যই প্রশ্ন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার একটা বক্তব্য আমরা পাচ্ছি, বিরতির পর ফিরে এসে শোনাবো, ততক্ষণ সঙ্গে থাকুন। वोट बैंक की लालच में कांग्रेस ने वंदे मातरम को भुला दिया था। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रह गए। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप
इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। দেশের 140 কোটি মানুষ যে পাপ করেছেন সোনিয়া গান্ধী কোনোদিন ক্ষমা করবে না, স্পষ্ট বার্তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ডেফিনেটলি আলোচনায় আসতে হবে আমাদেরকে, তার আগে আরও একটা সংক্ষিপ্ত বিরতির পর সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর, সময় সংক্ষিপ্ত। আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শোনাচ্ছিলাম আপনাদেরকে। আমি ঝন্টুদার কাছে চলে আসবো সরাসরি এক্ষেত্রে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে ঝন্টুদা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একটা ব্যাখ্যা দেবেন, কিন্তু এই যে ইতিহাসের জায়গাগুলো এবং দেশের 140 কোটি মানুষ কোনোদিন সোনিয়া গান্ধীকে ক্ষমা করবেন না, বিদেশিনী জায়গাটা আবারও আসছে প্রশ্নের জায়গায়, কি বলবেন আপনার ব্যাখ্যাটা? না দেখো মণিময়, বিদেশিনী বা দেশি এটা তো আমাদের ভারতবর্ষের সিটিজেন অ্যাক্ট অনুযায়ী সোনিয়া গান্ধী নাগরিকত্ব পেয়েছেন। এই ধরনের তর্কগুলো কিন্তু আমরা বেশ এর আগেও শুনেছিলাম। তখন পিএ সাংমা, অজিত পাওয়ার তাদের দলের থেকে এটা প্রশ্ন তুলেছিল, এটা কোনো বাইরের নয়। আমি ওই বিতর্কে যাচ্ছি না, যেহেতু জাতীয়তাবাদের যে সংজ্ঞাটা 96-তে একটা রচনা হলো, 37-এ গিয়ে সেই সন্ধিক্ষণে জাতীয়তাবাদের সংজ্ঞায়িত করতে গিয়ে একটি মহান মানুষের নামের সাথে যুক্ত থেকে তার ব্যাখ্যা বারবার আমাদের শুনতে হলো বা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু যুক্ত ছিল। আমি এই জায়গাটা ক্লিয়ার করি, কারণ এই জায়গাটা ক্লিয়ার করা খুব জরুরি। দেখো 37-এ যে 96-তে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী রাজনীতির উষালগ্নে একটা ব্যাখ্যা দিচ্ছেন, আবার 37-এ গিয়ে তার হাত ধরেই ব্যাখ্যা আসছে অবশ্যই জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এমনকি এখানে একটা জিনিস করতে হবে, মহাত্মাজিও কিন্তু সেই সময় তার সাথে ঘন্টা খানেক বসে তার বেলগড়িয়াতে আলোচনা করেছিলেন। আমি এই সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আদপেই ওটাকে দীর্ঘস্থায়ী দুটো স্তবকই গাইতে বলেছিলেন, নাকি সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ভারতবর্ষে যখন একটা সাংঘাতিক পরিমাণে মনন জগতে, জাতীয়তাবাদের জগতে একটা অপদেবতা ভর করছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে 1937-এ বিশ্বযুদ্ধ শুরু হয়নি তখনও ঝন্টু। না আমি বলছি, আমি আবারও বলছি বিশ্বযুদ্ধের কোনো ব্যাপারই নেই রে ভাই। 37-এ ছিল না, আমি আবারও বলছি জাতীয়তাবাদ, আমার কথা ভুল ব্যাখ্যা দেবেন, আমি দূরে আছি। দ্বিতীয়, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোট করছি যে উষালগ্নে একটা মনন জগতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুর একটা যে দামামা পাচ্ছে, সেই দামামার প্রেক্ষাপটে তাকে ব্যাখ্যা না হলে, আমি মনে হয় বলছি তোমার কাছে সময় কম, যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ঠাকুর বাড়িতে একটি পত্রিকা বেরোতো, পত্রিকাটা নাম হচ্ছে বালক, পত্রিকাটা বালক, জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদিত। 1885 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কলমে আসছে এই বন্দে মাতরমের 7টি স্তবকের স্বরলিপি। আমি আবারও বলছি, ঠাকুরবাড়ির ভেতর থেকে কিন্তু কবিগুরুর সাথে এটা মেলানো হচ্ছে, কবিগুরু কি প্রেক্ষাপটে এটাকে মেনেছিলেন, কি প্রেক্ষাপট ছিল, কি লজিক ছিল। দ্বিতীয়, দেখো সেই সময় কংগ্রেস, আমার মনে হয় এই গানটি দ্বিতীয় স্তবক, দুটো স্তবক গাওয়া হবে না হবে সেটা নিয়ে ভারতবর্ষে সার্বিকভাবে বিতর্ক করেনি, যেটা আজকে বিতর্কটা হচ্ছে, কারণ তর্ক বিতর্ক গণতন্ত্রের একটা পার্ট। তা না হলে সেই সময় স্বয়ং আমাদের সুভাষচন্দ্র বসু লিখছেন এটা তো হলো সাময়িক স্বস্তি, কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের পত্রপত্রিকাগুলো তার বিস্তারিত সমালোচনা করছে। এমনকি মানে শাস্ত্রী মহাশয়, আমি একটু 1 মিনিট সময় দেবে, আমাদের শাস্ত্রী মহাশয় লিখছেন, শিবনাথ শাস্ত্রী বেঁচে আছেন, যে এই গানটি, হরপ্রসাদ শাস্ত্রী লিখছেন, বঙ্কিমবাবু যাহা কিছু করিয়াছেন সবকিছু এক পথে দাঁড়াইয়াছে, যে পথ জন্মভূমির উপাসনা, জন্মভূমিকে মা বলা, জন্মভূমিকে ভালোবাসা, জন্মভূমিকে ভক্তি করা কথা লিখছেন। শুধু তাই নয়, এই অরবিন্দ ঘোষ, যিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, তিনি লিখছেন যে গ্রেট সং, দ্য mantra has been given and in a single day a whole people had converted to the religion of patriotism. অর্থাৎ সেই সময় এদের কি যে মতামত নেওয়া হয়েছিল
আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করছি না, আমি নজরুল, নেহেরু কিংবা সুভাষচন্দ্র বসু, মহাত্মাজি কাউকে না। একটা গানের প্রেক্ষাপট যখন দুটো কলি হবে, রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ, তখন তাকে প্রশ্ন হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়, তাইলে আমি সেই পত্রপত্রিকাগুলোর নাম দিতে পারি শিরোনামে, যে এই গানের কাটাছাটা করার অধিকারটা কাকে দিয়েছে। উপযুক্ত তর্ক বিতর্ক না করে এই ধরনের সিদ্ধান্ত, আমার মনে হয় সেখানেই লুকিয়েছিল বিরাট একটা গলদ। আজকে গলদটা কিন্তু সমাধান হয়নি। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আজকে যে বিতর্কটা নতুন ভাবে চাগার দিয়ে উঠেছে, সেটা সব স্তরের মানুষের সাথে আলোচনা করে, সেটা দুটো স্তর থাকুক বা সাতটা। আচ্ছা, আজিজুল দেখো হাত তুলছিল, ঝন্টুদা কি বলতে চান শুনেনি? না, বিষয়টা হচ্ছে হ্যাঁ। যে আমাদের জনগণের মন্দির হচ্ছে পার্লামেন্ট। তখন তো স্বাধীনতার আগে সংবিধান যখন তৈরি হচ্ছে, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমরা জাতির জন্য সংবিধান তৈরি করার জন্য গোটা ভারতবাসী মানে একটা বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি, আজকে যারা এমপি, তখন এমপি ছিলেন না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, এবং তারা প্রত্যেকটা সংবিধানে এই যে 24শে জানুয়ারি 1950 সালে এই বন্দে মাতরমকে কিভাবে দেখা হবে, জাতীয় জনগণ মনোদিকে কিভাবে দেখা হবে, বন্দে মাতরম কত পংক্তি গাওয়া হবে, সবটা কিন্তু সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়েছে। সুতরাং কাউকে জানানো হয়নি, জাতীয় কংগ্রেস চাপিয়ে দিয়েছে, বিষয়টা কিন্তু সেটা নয়, সেটা নয়। ওকে, আমি অ্যাড করি, আসলে এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক সে সময় হয়েছে, কিন্তু সেগুলো সারফেসে আসতে দেওয়া হয়নি বা গ্রহণ করা হয়নি। না হলে ময়মনসিংহে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী, ময়মনসিংহে তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি লিখছেন জীবনের ঝরা পাতায় যে ময়মনসিংহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে আমি বন্দে মাতরমকে কেন্দ্র করে আনন্দমঠের একটি নাটক রচনা করলাম। কি উন্মাদনা! অথচ দেখো এই উন্মাদনাগুলো কলকাতায় বসে, দিল্লিতে, তখন দিল্লি কলকাতা তখন বড় একটা প্ল্যাটফর্ম, এবং এই জনগণ এই বন্দে মাতরমের দুটো কলির থাকবে না সাথে, তখন কলকাতা একটা বড় সর্বনাম পরিস্থিতি, কারণ কবিগুরু স্বয়ং তখন মধ্যমণি ভারতবর্ষের রাজনীতি, সুভাষচন্দ্র বটেই। সেই জায়গায় তিনি লিখছেন সরলা দেবী ঝরা পাতায়, জীবনের ঝরা পাতায়, যে এটা কেন বিস্তারিত করা হলো না, কেন আরো ব্যাপক অর্থে আলোচনা হলো না, শুধুমাত্র পলিটিক্যাল কারণে দাগিয়ে দেওয়া হলো এটা সাম্প্রদায়িক গান। অথচ মায়ের বন্ধনা হিন্দুরও হতে পারে, মুসলিম, জৈন, খ্রিস্টান। আর একটাই কথা, বঙ্কিম সাম্প্রদায়িক কে বলছে? বঙ্কিম তার আনন্দমঠে লিখছেন ব্রিটিশ রাজা মুসলিম রাজার বিরুদ্ধে, রাজার কোনো ধর্ম থাকে না, আনন্দমঠের রাজতন্ত্র মুসলিম, রাজতন্ত্র বা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। না হলে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রমা কৈবর্ত হালিম শেখকে এক আসনে বসিয়ে লিখছেন, তিনি যদি সাম্প্রদায়িক হতেন তাহলে এই মিশেলটা থাকতো না তার লেখায়। আরো অনেক ব্যাখ্যা হতে পারে, মার্ক্সীয় দর্শনে সিপিএম বা সিপিআই এটা বলতেন, কিন্তু এই মার্ক্স, তাত্ত্বিক মার্ক্সবাদ এই ভারতবর্ষেই এটার ব্যাখ্যা দিয়েছিল। শরৎ বঙ্কিম কোনোদিনও সাম্প্রদায়িক ছিলেন না। সুমিত্র বাবু, তাহলে আমি কি এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে কি উঠবে যে প্রথম থেকেই তাহলে জাতীয়তাবাদ নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস, একদম শুরু থেকে, ফ্রম দি ভেরি বিগিনিং? সুমিত্রবাবু শুনতে পেয়েছেন আমার কথা? আমি বলছি প্রথম থেকেই কি তাহলে জাতীয়তাবাদ নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস, একদম ফ্রম ভেরি বিগিনিং, তখন থেকেই? দেখুন, আজকে কংগ্রেস যখন তৈরি হয়েছিল, তারপরে মুসলিম লীগের জন্মটা হওয়ার কারণ কি ছিল, এটা আপনারা কখনো বিশ্লেষণ করেছেন? হোয়াট ওয়াজ দ্য রিজন মুসলিম লীগ হলো? তো জাতীয়তাবাদ, আজকে অনেক কথা শুনলাম যে অনেকে অনেক মতবাদ একসঙ্গে হয়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন। আচ্ছা বলুন তো, স্বাধীনতার পরে নেতাজি সুভাষ বোসকে ওয়ার ক্রিমিনাল কে বলেছে? এই বিভাজন কারা সৃষ্টি করেছে? আজকে এত নেতাজি সুভাষ বোসের কথা হচ্ছে, যাকে আমরা সম্মান করি, তাকে ওয়ার ক্রিমিনাল কে বলেছে? সেই চিঠি উইনস্টন চার্চিলকে কে সই করে পাঠিয়েছে? এবং সব থেকে বড় কথা, আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি,
না না আজকে একটা গণতান্ত্রিক সরকার বন্দে মাতরমকে কিভাবে রেসপেক্ট দিতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা একটা ডিসিশন নিয়েছেন, সেই সম্বন্ধে একটা আইন পাস করেছেন। আমরা কি সেটা বলতে পারি যে আমরা সেই গণতান্ত্রিক দেশে বসে সেই আইনটাকে মানি না, আমরা আমাদের মতন বন্দে মাতরম গাইব? ঠিক। এটার কি লজিক? সুমিত্রবাবু, আপনি এই প্রশ্নগুলো তুলছেন, আমি আবারও ফিরছি আপনার কাছে। একটা বিরতি নিতে হবে আমাকে, কারণ চন্দনদা অনেকগুলো উত্তর দেবেন, ডেফিনেটলি রয়েছেন। একটা শার্ট ব্রেক নিচ্ছি, আমরা সঙ্গে থাকবেন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষে সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। মুভমেন্ট থাকলে জীবনে চলে। এই মুভমেন্টের মাঝে যদি কোমর ব্যথা শুরু হয়, তখন মুভ পেইন রিলিফ। মুভের উষ্ণতা, ব্যথা বেদনা ও ফোলাভাব চটপট দূর করে, আর মুভমেন্ট আবার শুরু। হাসি খুশি মুভ রাখা মানে মুভমেন্ট থাকা। বাড়িটা তো ঝকঝকে পরিষ্কার, থ্যাংক ইউ। গেস্ট আসছে যে, আর টয়লেট সেটাও ঝকঝকে। কনফিডেন্ট। মান সম্মানের ব্যাপার। টয়লেটের এই হলুদ দাগ আপনার মান সম্মানে দাগ না লাগে। কিন্তু ডিটারজেন্ট ফিনাইল দিয়ে তো পরিষ্কার করেছিলাম। এইগুলো করে ওপর থেকে পরিষ্কার। ট্রাই হারপিক টোটাল ক্লিন। এর নতুন থিকেস্ট এভার ফর্মুলা বেশিক্ষণ টেকে, করা দাগের 10 পরত ভিতরে ঢোকে, চমক ফিরিয়ে আনে। বৌদি, আপনার ঘর তো সবসময়ই ঝকঝকে। ট্রাই হারপিক টোটাল ক্লিন, অর্থাৎ 100% কনফিডেন্স। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষে সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরলাম বিরতির পর। সুমিত্রবাবুর কাছে আসবো। সুমিত্রবাবু, আপনি যেটা বলছিলেন, আর কিছু বক্তব্য রয়েছে আপনার? আমি একদম সরাসরি তাহলে চন্দনদার কাছে আসবো। সুমিত্রবাবু, আপনার কি আর কোনো বক্তব্য রয়েছে যে প্রশ্নগুলো আপনি তুলছিলেন? আচ্ছা, কোনো কারণে সমস্যা হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছেন না তিনি। ঠিক আছে, আমি চন্দনদার কাছে আসি, কারণ অনেকগুলো প্রশ্নের জায়গা ডেফিনেটলি চন্দনদা অ্যারাইজ হলো। আমি এখানে একটা প্রশ্নও ফেস করলাম না। ইনফ্যাক্ট আমি প্রশ্ন চেয়েছিলাম যে প্রশ্নটা গঠনমূলক প্রশ্ন হবে, সেখানে আমি ডিফাইন করছি। বা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে আমরা যারা বসে আছি, আমরা কিন্তু কেউ লেগাসিতে বসে নেই যে আমরা একটা লেগাসি নিয়ে আমরা আলোচনা করছি, কারণ তর্ক বিতর্কের কোনো লেগাসি হয় না। সেখানে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, জানতে চাইছে, আমি বারবার বলছি সেটাই, যখন চলছে এই ছবিটা যেটা জানতে চাইছে সেটা কিন্তু তুমি ঠিক করতে পারছো না। আমি বারবার বলছি স্লিপ করে যাচ্ছে কোথায়, কেন বলি তোমাকে। আমি বললাম সিনথিসিস, অ্যান্টি সিনথিসিস। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা কেউ কোনো লেগেসি না। অর্থাৎ আমরা যখন ভারতবর্ষের নাগরিক, আমরা তখন ভাবছি বন্দে মাতরমকে ঘিরে তার অ্যাডাপশন এবং সে প্রশ্নগুলো কি। সৌমিত্রবাবু যে প্রশ্নগুলো তুললেন, কাকে ও ক্রিমিনাল বলা হয়েছিল, কে বলেছিলেন, কে প্রমাণ করেছিলেন? চার্চিলের চিঠি পরিষ্কারভাবে প্রমাণিত সত্য। কোনো জিওগ্রাফিক্যাল সার্ভেতে বা কোনো ইনস্টিটিউশনে তার কোনো প্রতিলিপি নেই। ইনফ্যাক্ট এইসব কথা কে বলেছিল? এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই কে বলেছিলেন বলে বলুন না, উনি যখন বলবেন। আমার প্রশ্নটা সেখানে না, কোথায় একটা ভাবাবেগ 1937 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। আমি ঐতিহাসিকভাবে বলছি, হিটলারের নাজি বাহিনী জিতেছিলেন, নাজি টিম বা পলিটিক্যাল পার্টি জিতেছিলেন কিন্তু 1938 আর 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানে আমার বলার উদ্দেশ্য, যে পরিবেশে নির্বাচনটা হতে পারে, বিশ্বযুদ্ধের কোনো দামামা ছিল না, তারও 1 বছর আগে কীভাবে উপলব্ধ হলো বিশ্বযুদ্ধের পটভূমি, আমি জানি না। আর একটা কথা, আমি কেন সিনথিসিস অ্যান্টিসিনথিসিসের কথা বললাম, সিনথিসিসে আমি 2, 4, 5টা এক্সাম্পল করতে পারি। অ্যান্টি সিনথিসিসটাও কিন্তু আছে। অর্থাৎ প্রত্যেকটার ক্রিটিক্যাল এরিয়াস আছে যেখানে আমরা সমালোচনা করতে পারি, আলোচনা করতে পারি, অবশ্যই। কিন্তু অ্যাডাপশন অফ কনস্টিটিউশনকে কোথায়? যখন অ্যাডাপশন করা হয়েছে কনস্টিটিউশনকে, তখন জাতীয় সঙ্গীত, জাতীয় স্তবকের মর্যাদা দেওয়া হয়েছে দুটো গানকে। তাহলে পরে কংগ্রেসের ন্যাশনাল অ্যানথেম। এখন প্রশ্নটা হচ্ছে, পার্লামেন্টে আলোচনা হয়েছে না। আমি বলছি, যখন নরেন্দ্র মোদীর সরকার চলতি বছরের গোড়ায় আইন পাশ করিয়ে ফেললো, তারপরে
এই ছবিটা কেন দেখতে হবে এটা আমাদের? ছবি নয়, এটা ছবি নয়। আমি বারবার যেটা বলতে চাইছি, আচ্ছা সুমিত্রবাবু কিছু বলতে চাইছেন, এক সেকেন্ড, আমি আসছি। না দাঁড়াও, সুমিত্রবাবু বলবেন। অনেক দূর থেকে আছেন, আমি একবার শুনেনি, আপনি আসতে পারবেন, বলতে পারবেন। বলুন সুমিত্রবাবু, বলুন। এক্সকিউজ মি, হঠাৎ আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্সোনাল কাজ এসছে, আমি আপনাদের সবার থেকে মার্জনা চাইবো, আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ সময় দিয়েছেন। সুমিত্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি এবং বিজেপি বিধায়ক নৈহাটির, তিনি যে বক্তব্য কিছুক্ষণ আগে রাখছিলেন, আমি ডেফিনেটলি আসবো এই জায়গায়। আচ্ছা, আমাকে চার্লসদা কিছু বলবেন বলছিলেন, তার আগে ঝন্টুদা সম্ভবত কিছু একটা দেখানোর চেষ্টা করছেন। ঝন্টুদা, কি দেখাবার চেষ্টা করছেন? আমি আমার কথাটা হয়তো দূরে থেকে আমি বোঝাতে পারিনি। 37-এ দুটো স্তবক নেওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে যখন একটা বিতর্কের আবর্ত তৈরি হয়েছে এবং বাংলার অনেক মনীষী সেই বিতর্কে কিন্তু সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরকে একঘাত নিয়েছেন। একঘাত নেওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ, রবীন্দ্রনাথ ঠাকুর একটা ব্যাখ্যা দিলেন। সেই ব্যাখ্যাটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে এমন একটি আবর্ত তৈরি হতে যাচ্ছে এর সাপেক্ষে এবং জাতীয়তাবাদের পরিবর্তন মননের সাপেক্ষে। আমি আমার 1896 সালের পরিস্থিতি থেকে 37-এর পরিস্থিতি থেকে আলাদা করলাম। এই সংক্ষিপ্ত কথাটা আমি বলতে চেয়েছি। যুদ্ধ লাগবে, কবিগুরু তার বিচক্ষণ চোখে মনে ওটা ছিল 29-এ হতে যাচ্ছে। 37টা ছিল না, ওটা 29-এ ছিল। আমার নয়, আমার 29-এ ছিল ঝন্টু, তুমি দেখে নাও, ওটা 29-এ, 37-এ নয়। আমি সেই কারণে বললাম তোমাকে, ওটা 37-এ নয়, কনফেশনটা ছিল 29-এ। বলছি রবীন্দ্রনাথের ওই উক্তিটা ছিল। চন্দনদা 37-এর প্রেক্ষাপট নিয়ে কবিগুরুর ব্যাখ্যাটার কথা বলছি, আমি 37-এর যুদ্ধের কথা বলিনি। তিনি বলেছেন মানেটা এরকম হয়ে দাঁড়িয়েছিল, মানেটা এরকম হয়ে দাঁড়িয়েছিল। আরেকটা শব্দ মণিময়, এক মিনিট বলুন, আমি চার্লসদার কাছে আসবো। হ্যাঁ বলুন। না আমি 1 মিনিট বলুন। কবিগুরু যে এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করেছেন, যে কৃষ্ণ কৃপালনী তৎকালীন অক্টোবরের সংখ্যায় বিশ্বভারতী নিউজে, বিশ্বভারতী থেকে, সেখানে বন্দে মাতারাম অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম পেয়ে পরিষ্কার বন্দে মাতারাম গানটি পুরোপুরি বয়কট বাদ দেওয়ার সপক্ষে লিখেছিলেন বলে প্রশ্ন উত্তরে পরবর্তীকালে সম্ভবত সেটা 38-এর প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর উষ্মা প্রকাশ করে খানিক কিছুটা ক্ষিপ্তভাবে বলেছিলেন বন্দে মাতারাম। এই বিশ্বভারতী নিউজ, বিশ্বভারতী প্রকাশিত করলেও সেখানে কৃপালনী মহোদয়ার বক্তব্য তার ব্যক্তিগত, আমাদের নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। আচ্ছা চলুন, পরিষ্কারভাবে সেই সময় প্রেক্ষাপটটা ছিল পলিটিক্যাল। আমি এটা কিন্তু ডকুমেন্টস নিয়ে বলছি, বলুন। আচ্ছা, আজিজুলদা কিছু অ্যাড করে নিন। আজিজুলদা, আমি একবারে আসবো। এইখানটায় একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে কোথাও না কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের বিরোধিতা করেছে বা কংগ্রেস করেছে। এইটা আমাদের বুঝে নিতে হবে, না কংগ্রেস, না রবীন্দ্রনাথ ঠাকুর, না জওহরলাল নেহরু, না নেতাজি সুভাষ, না কেউ বন্দে মাতরমকে জাতীয় গান হিসাবে গ্রহণ করা হবে না, এটা কেউ বলেনি। প্রশ্নটা হচ্ছে কয় পংক্তি নেওয়া হবে। 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি যতটা জানি, ওই 2 পংক্তি গিয়েছিলেন এবং তিনি নিজে সুরারোপ করেছিলেন। এবং এটাও ঘটনা, সরলা দেবী চৌধুরানীকে উনি বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন বাকি 4 পংক্তি যেন উনি সুরারোপ করেন, এবং সেই মোতাবেক সরলা দেবী করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 1937 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ তৈরি হচ্ছে বলছে, 1938-এর আগে পর্যন্ত, মিউনিক প্যাক্ট পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনাই কিন্তু ছিল। আচ্ছা ঠিক আছে, এই বাস্তবতাটাকে নির্বাচন হয়েছে, এই বাস্তবতাটাকে বুঝতে হবে। 37-এর প্রেক্ষাপটে উনি ব্যাখ্যা দিয়েছেন। 37-এর ঝন্টু, আমি বিতর্ক করছি, আমি বলছি 1896 বন্দে মাতরম সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা আর 1937-এ রবীন্দ্রনাথের অবস্থান, তাতে কোনো পরিবর্তন ঘটেনি। এই কথা কিন্তু তথ্য সামনে দেখাচ্ছেন, আমার নিজের লেখা নয়। আরে আমি কি বললাম তোমাকে? ঠিক আছে, আমি কি বললাম তোমাকে? আমি রবীন্দ্রনাথের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি, 1896-এর কোনো অবস্থানে পরিবর্তন ঘটেনি 1937। আচ্ছা, চার্লসদার কাছে আসবো। জন্টুদা বলুন। 96-তে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো সত্য করেনি, তার আগে 85-তে
ঠাকুরবাড়ির থেকে বের হওয়া বালক পত্রিকায় তিনি 7টা স্তবকেরই ইয়ে করেছিলেন। 7টা নয় 6টা, 7টা নয় 6টা, ফলে 7টা নয় 6টা, 6টা। 7টা তার ক্রিকেট, তার মুখবন্ধটা একটা স্তবক, মুখবন্ধটা পর্যন্ত তিনি গিয়েছিলেন। বালক পত্রিকার নাম বলে দিচ্ছি, 1885 সাল, জ্যৈষ্ঠের সংখ্যা, বন্দে মাতরমের বিখ্যাত গানটি। বিষয়টা প্রাসঙ্গিক নয় তো। প্রতিমা সুন্দরী দেবী একটা বিষয়টা দেখো, বিষয়টা বালক পত্রিকায় কি বেরোলো, প্রাসঙ্গিক বিষয় হচ্ছে 1896 এর পরে বন্দে মাতরম ভারতীয় জাতীয় আন্দোলন জাতীয়তাবাদের সঙ্গে জুড়ে গেল। ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন, ঠিক আছে চলুন, চার্লস দা কি কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক কংগ্রেস শুরু থেকে কি করে বুঝে গেল? আমার এটা প্রশ্ন থাকবে, বলুন। এখানে একটু আগে আমাদের প্যানেলে যেটা বলা হচ্ছিল যে ওয়ার ক্রিমিনাল যে বিষয়টা উঠেছিল, এবং কংগ্রেসের প্রতিনিধি বললেন যে নেহরু নাকি কোনোদিন এরকম বলেনি। এটা আমি একটা তথ্য দিই। আমি একটা তথ্য আমার আপনাদের হয়তো মনে আছে 70 সালে যে খোসলা কমিশন যে গঠিত হয়েছিল, জাস্টিস জি খোসলা কমিশন গঠিত হয়েছিল টু ফাইন্ড আউট ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড ডেথ, যে নেতাজির যে অন্তর্ধান রহস্য এবং তার মৃত্যু নিয়ে এক্স্যাক্টলি কী কারণে হয়েছিল এটা জানার জন্য খোসলা কমিশন গঠিত হয়েছিল। সেখানে নেহরুর যে স্টেনোগ্রাফার শ্যামলাল জৈন, তিনি নেহরু তাকে যা ডিকটেশন দিয়েছিলেন সেই ডিকটেশনের কপিটা শ্যামলাল জৈন জাস্টিস খোসলার কাছে দিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন, দেখিয়েছিলেন নেহরুর ডিকটেশন, তাতে নেহরু বলেছিলেন নেতাজিকে নেতাজি অ্যাজ ওয়ার ক্রিমিনাল। ওটা পাওয়া যাবে কোথায়? ওটা পাওয়া যাবে কোথায়? আমি কদিন আগেই আমি প্র্যাকটিক্যালি বলছি, কোথাও কোনো আর্কাইভে তো দেখতে হবে। না 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 না, খোসলা কমিশনের কাছে নেই। আমি কেন বলি, আমি 3 মিনিট আমি বলি 3 দিন আগে আমরা একটা কমিউনিকেশন দিয়েছিল, আমরা কমিউনিকেশনে একটা আপডেট দিয়েছিলাম চিঠিটাকে তুলে ধরে, যে চিঠি ছেঁড়া এবং বহু ক্ষেত্রে ভাষার সমস্যা, যেটা নেহেরুজির পক্ষে একটা অসম্ভব, ওইটাই চলছে আর এটাকে বিশ্বাস করছে। অথচ নেতাজির মেয়ে বারবার আজকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, অ্যাশটাকে অন্তত নিয়ে আসুন। নেতাজির মেয়ে বলছেন লেগাসি, একটু আগে সৌমিত্রবাবু দেখাচ্ছেন যে বঙ্কিমচন্দ্রের উনি আত্মীয়, আর এই আত্মীয়তা যেখানে মেয়ে বলছেন আনা যাচ্ছে না। হলোগ্রামটা কি হলো নেতাজির দিল্লির বিজয়া চকে? এগুলো মানুষ বুঝবে না। আপনারা শুধু বন্দে মাতরম, অবশ্যই যথেষ্ট সম্মানের প্রশ্ন, এখানে ইকুয়ালি সম্মানের প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু, এটাও বুঝতে হবে। ঠিক, আর এই জায়গাতে আমি প্রশ্ন করব, সুভাষচন্দ্র বসুকে সবচেয়ে বড় সম্মান বিজেপি দিয়েছে, আপনারা কি দিয়েছেন? ওই তো হলোগ্রাম জ্বলছেন, আমরা তো দেখেছি কি দিয়েছেন। আমি তো বলছি নেতাজির মেয়েকে কেস করতে হয়েছে ওই অ্যাশটাকে ইন্ডিয়াতে নিয়ে আসবার জন্য। চলুন একটা বিরতি নেবো, আমি শার্প বিরতি, সঙ্গে থাকবেন, ততক্ষণ কোথাও যাবেন। ফিরলাম বিরতির পর, আমি আবারও মূল প্রসঙ্গে ফিরে যাই, কারণ অনেকগুলো জায়গায় ঘাটলাম আমরা ইতিহাসের পুনরাবৃত্তি। যাই হোক, আমরা ইতিহাস নিয়ে অনেক চর্চায় গেলাম, কিন্তু আমি আবারও বলছি এটার কিন্তু ব্যাখ্যা এখনো পর্যন্ত পেলাম না যে কেন সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা এই গান গাওয়ার সময় এরকম ধরনের অভিব্যক্তি প্রকাশ করলেন। তার কারণটা তাহলে পরে কি? যে অভিযোগগুলো উঠছে তাহলে পরে সেগুলো সত্যি আমাদেরকে ধরে নিতে হবে। আমি এটা দিয়ে শুরু করি চার্লসদার থেকে, তাহলে পরে চার্লসদা। হ্যাঁ, একটু আগে আমি একটা ছোট্ট কথার উত্তর দিয়ে দিই। একটু আগে কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন যে এখন যেহেতু ভারতবর্ষের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটু আলাদা, এখানে বিজেপির চাপে আছে ইত্যাদি বলছিলেন, সেই জন্যে বিজেপি এসব ইস্যু তুলছে। ব্যাপারটা তা নয়। বন্দে মাতরম নিয়ে আমরা বহুদিন আগে থেকে কাজ করছি। আমি ওনাকে বলে দিই, আমরা কলকাতায় বসে আছি 2018 সালে 27শে জুন তৎকালীন বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট অমিত শাহ কলকাতায় এসেছিলেন এই বন্দে মাতরম নিয়ে। আমাদের ঋষি বঙ্কিমচন্দ্রের 180তম জন্ম জয়ন্তীতে উনি এসেছিলেন। এটা করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন। তখন কি আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী তখন ছিলেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু অমিত শাহকে অপোজ করে তিনি বিবৃতি দিয়েছিলেন। অতএব উনি যে বলছেন যে এখন যেহেতু ভারতবর্ষের রাজনৈতিক পরিপ্রেক্ষিত একটু ঘেটে আছে, তাই জন্য বিজেপি বন্দে মাতরম নিয়ে লাফালাফি করছে, এমন নয়। 18 সালে কী ছিল? 18 সালে আমরা ভালো পজিশনে ছিলাম। অর্থাৎ বন্দে মাতরম নিয়ে আমরা বরাবরই সিরিয়াস, এমনকি আমরা বরাবর সিরিয়াস থাকবো। এবার আপনার আসল জায়গায় চলে আসি। এই যে সোনিয়া গান্ধীর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, উনি যেভাবে ওনার বিরক্তি প্রকাশ করছেন, যেভাবে উনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বন্দে মাতরমকে অপমান করছেন,
বন্দে মাতরমকে এই অপমান ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। 140 কোটি মানুষের সামনে ওনাকে ক্ষমা চাইতে হবে। আদারওয়াইজ বন্দে মাতরম নিয়ে আইন অলরেডি পাস হয়েছে, বন্দে মাতরমকে অপমান করার জন্য তাকে জেলে যেতে হবে। ইতিমধ্যেই একটা কর্ণাটক আর একটি রাজস্থানে দুটো এফআইআর হয়েছে। আমি সরকারকে বলবো এফআইআরগুলো ইমপ্লিমেন্ট করে সোনিয়া গান্ধীকে অ্যারেস্ট করার জন্য। ভেরি ইন্টারেস্টিং, কারণ এরকমভাবে রাহুল গান্ধীকেও ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল, তাকে স্ট্রিপ করা হয়েছিল এমপি থেকে। পরবর্তী সময় সুপ্রিম কোর্ট রায় দিল এবং পরে একেবারে পার্লামেন্টে গিয়ে প্রশ্ন তোলা শুরু করলেন এবং মোদিজি বিভ্রান্ত হয়েছিলেন সেই প্রশ্নগুলো, কারণ উত্তরগুলো ছিল না। এখন প্রশ্নটা না অ্যারেস্ট করার কথা অনেকেই বলতে পারেন, অনেক ভায়োলেশনে আমরা দেখেছিলাম। এই যে একটা নতুন আইন এই সরকার পাস করেছে গুন্ডা দমন, সেটা আদপে আইনই পরিণত হয়নি, অথচ সবাই খুব 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 হাততালি দিয়ে উঠলেন। সেটা বন্দে মাতরম আইনে পরিণত হয়ে গেছে তা নয় না, আমি বন্দে মাতরমের রাষ্ট্রপতি সই করেছে। প্রসঙ্গটা বলতে চাই সেটা হলো বন্দে মাতরম রাষ্ট্রপতি সই করেছে। এক মিনিট, আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি এই একটু আগে মণিময় বলছে যে এখনো উত্তরটা পেলাম না। তুমি জয়রাম রমেশের থেকে উত্তর পাওনি? তুমি দেখালে না জয়রাম রমেশকে? দেখালে কেন? আমার পলিটিক্যাল পার্টির, আমার পার্টির সর্বোচ্চতম নেতা কমিউনিকেশন ডিপার্টমেন্টের তিনি স্টেটমেন্ট দিচ্ছেন। যদি বিশ্বাস করতে হয় করতে হবে, যদি না করতে হবে উত্তর পেলাম না বলছো কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি এখানে বসে তোমার স্টেটমেন্টকে জাস্টিফাই করছি, কোথায় করছি প্রত্যেকটা উত্তর দিচ্ছি এবং সেখান থেকে লিঙ্ক করে একেবারে চিফ অফ কমিউনিকেশন এমপি জয়রাম রমেশজি তাকে তোমরা দেখালে, অথচ তোমরা উত্তরটা যদি খুঁজতে চাও, জাস্টিস ইজ জাস্টিস ওয়েন ইট কামস টু মাই ফেভার। আমার ফেভারে জাস্টিস হলে জাস্টিস, সুতরাং তুমি উত্তরটা খুঁজতেই চাচ্ছ না। না, আমি খুঁজতে তো চাইছি, কিন্তু আমি উত্তরটা এমন পেলাম জয়রাম রমেশজির থেকে, উত্তর এখানে একটাই আছে। উত্তর এখানে একটাই আছে, কংগ্রেস এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কংগ্রেসের সামনে কোনো ইস্যু নেই, কংগ্রেসের একটাই কাজ এখন তুষ্টিকরণের রাজনীতি। ঘোলা জলের মাছ তখনই ধরবে যখন জলটা ঘোলা থাকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ঘোলা জল তৈরি করছে। রাহুল গান্ধী চলে গেলেন, রাহুল গান্ধীর সঙ্গে কোনো ইস্যু না। অনিময়, আমরা সবাই প্রত্যেকেই সুন্দর একটা আলোচনা করলাম, ইতিহাসের একটা বড় অংশ আমরা কভার করেছি। আজকে যে প্রেক্ষাপটটা দাঁড়িয়ে, ভারত সরকারের আইন আছে, আইন অনুযায়ী তারা একটু এগোচ্ছেন এবং কংগ্রেসের তরফ থেকে একটা উত্তর দেওয়া হয়েছে। সেই উত্তরটা আইন মোতাবেক স্যাটিসফ্যাক্টরি হবে কি না হবে সেটা তো আইনের প্রক্রিয়াগুলো পার। ফলে আমরা দেখি না, ব্যাপারটা হচ্ছে সত্যিকারে কি ইন্টেনশনালি এটা করেছে, যে ঐতিহাসিক ভাবে করলেও এখনই কি তারা এটাকে ডিনাই করছে এখনো পর্যন্ত? আমার মনে হয় এই জায়গাগুলোর উত্তর আইন মোতাবেক প্রশাসন দেখুক, প্রশাসনিক ব্যবস্থার উপরে ছেড়ে দেওয়া ভালো। আর দেখো, সোনিয়া গান্ধী বিদেশিনী এটা ছিলেন, কিন্তু ভারতবর্ষে এক্সিস্টিং সিটিজেন অ্যাক্ট অনুযায়ী কিন্তু তিনি, আমার যতদূর জানা, তিনি কিন্তু এখন ভারতের নাগরিক এবং দায়িত্ববান পদ সামলেছেন। ঠিক আছে, তাকে মনমোহন সিং সরকারের মানে প্রেক্ষাপটে বলা হয় ছায়া সরকার। উনি তো মেম্বার অফ পার্লামেন্ট, সিটিজেন তো হতেই হবে। বলছি শেষ করব একদম ডেফিনেটলি। মানে এখানে বিদেশিনী বাইরে আমাদের দেশের অনেক ভুল তথ্য দিয়ে সোনিয়া গান্ধী ভোটার হয়েছিলেন। ভুল তথ্য দিয়ে সোনিয়া গান্ধী ভোটার হয়েছিলেন। শেষ করব এক কথা, মানে তৈরি করার। আমি শেষ করি এইভাবে, দেখো, বন্দে মাতরম কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক নয়, এটি স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার। সুতরাং এর অবমাননা যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে গোটা জাতি দেখছে এবং প্রশাসনিকভাবে যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই বলবো এর পদক্ষেপ হওয়া উচিত। ঠিক, চলুন আমি শেষ করব। আমি বলছি প্রমাণটা সামনেই রয়েছে, হয়তো যখন গান গাওয়া হচ্ছে তখন এই অভিব্যক্তি প্রকাশ। আমি বলছি এটাও তো অবমাননা কর, আমরা কি কেউ করতে পারি? আপনারা অবশ্যই ভেবে দেখবেন। ভিজুয়ালস ডোন্ট লাই। এক্স্যাক্টলি, আমি এখানে ডক্টর ভিজুয়াল না হয়ে যায়, এটাও ঠিক আছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে। দেখুন, এই আলোচনায় অসংখ্য ধন্যবাদ। সুমিত্রবাবু এতক্ষণ ধরে ছিলেন, কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান থেকে লিভ করেছেন, ধন্যবাদ তাকে। চার্লস দা, আইজুল দা, চন্দন দা, ঝন্টু দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা আগামী সময় ডেফিনেটলি পদক্ষেপ কি হয় তার দিকে নজর থাকবে। দেখতে থাকুন সিএন।